আজ আমি উচ্চ মাধ্যমিক পুষ্টিবিজ্ঞানে যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে তাদের পুষ্টিবিজ্ঞানের যে প্রথম অধ্যায় রয়েছে শরীরে খাদ্যের ব্যবহার, তারই একটি অংশ পৌষ্টিকতন্ত্র এবং পৌষ্টিকতন্ত্রের পৌষ্টিক নালী সম্পর্কে আমি আজকে আলোচনা করব। তো পৌষ্টিক নালীর প্রথম অংশটা কিন্তু আগের ভিডিওতে আমি আলোচনা করে দিয়েছি। আজকে আমি শেষ অংশটা কিন্তু আলোচনা করব। তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবে, তোমাদের অবশ্যই এটা কিন্তু কাজে লাগবে। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই শেয়ার করবে এবং লাইক করবে এবং পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, তাহলে কিন্তু আমি যে নতুন ভিডিওগুলো তোমাদের বানাবো সেগুলো কিন্তু তোমাদের কাছে সঙ্গে সঙ্গে কিন্তু পৌঁছে যাবে, তোমরা দেখতে পাবে। চলো আমরা বিষয়ে চলে যাই। পাকস্থলী অর্থাৎ আগের ভিডিওতে আমি গ্রাস নালী পর্যন্ত আলোচনা করেছিলাম, আজকে এই পৌষ্টিক নালীর পাকস্থলী থেকে আরম্ভ করব। আমরা যদি ছবিটা দেখে নিই তাহলে ভালো করে বুঝতে পারবো যে গ্রাস নালীর পরে যে ইংরেজি যে আকৃতির পেশিবহুল গ্রন্থিময় একটি স্ফীত চওড়া থলি থাকে তাকে আমরা সাধারণত পাকস্থলী বলে থাকি। এবং মানুষের ক্ষেত্রে এই পাকস্থলীর দৈর্ঘ্য 25 থেকে 30 সেন্টিমিটার এবং প্রস্থ হচ্ছে 8 থেকে 10 সেন্টিমিটার। এই পাকস্থলীর কিন্তু 4টে প্রধান অংশ রয়েছে: হৃদ পাকস্থলী, ফান্ডাস, দেহ বা বডি এবং পাইরোলাস বা প্রণালিকা পাকস্থলী। প্রথমে আমরা আসছি হৃদ পাকস্থলী। গ্রাস নালীর পরে পাকস্থলীর যে অংশটা শুরু হয়েছে অর্থাৎ গ্রাস নালীর সংলগ্ন অংশ এবং হৃৎপিণ্ডের কাছে অবস্থিত পাকস্থলীর যে অংশটি রয়েছে তাকে আমরা হৃদ পাকস্থলী বলে থাকি। এবং গ্রাস নালীর সঙ্গে পাকস্থলীর যে অংশটা সংযুক্ত থাকে বা যুক্ত থাকে তাকে আমরা সাধারণত হৃদপ্রান্ত বা কার্ডিয়াক প্রান্ত বলে থাকি। এবং গ্রাস নালী ও পাকস্থলীর সংযোগস্থলে একটি সংকোচনশীল পেশি বলয় কিন্তু থেকে থাকে, একে কার্ডিয়াক স্ফিংটার বলা হয়। এটি কি করে থাকে না, খাদ্য পাকস্থলীর মধ্যে যে খাদ্যবস্তুগুলো পৌঁছায় সেগুলোকে কিন্তু গ্রাস নালীতে ফিরে যেতে এটা বাধা দেয়। তারপরে দেখো হৃদ পাকস্থলীর পরেই একটু উঁচু মতো অংশ রয়েছে এবং প্রায় অর্ধগোলাকার গ্যাসপূর্ণ বা বায়ুপূর্ণ যে চওড়া অংশটা থেকে থাকে উপরের দিকে তাকে আমরা বলে থাকি ফান্ডাস। এরপরে যে নিচের দিকে চওড়া বিস্তৃত অংশটা থেকে থাকে সেটাকে আমরা দেহ বা বডি বলে থাকি। এবং এটি অনেকটাই চওড়া এবং পেশিবহুল ও গ্রন্থিযুক্ত। এরপরে আমরা দেহের পরে যে অংশটা দেখি সেটাকে আমরা পাকস্থলীর যে শেষ অংশটা রয়েছে তাকে আমরা পাইলোরাস বা প্রণালিকা পাকস্থলী বলে থাকি। এই প্রণালিকা পাকস্থলীর কিন্তু দুটো অংশ, পাইলোরিক নালী এবং পাইলোরিক অ্যান্ট্রাম। দেহ বা বডির পরে যে চওড়া অংশটা পাইলোরাসের রয়েছে সেটাকে আমরা পাইলোরিক অ্যান্ট্রাম বলে থাকি। এবং পাকস্থলীর পাইলোরাস অঞ্চলের যে শেষ দিকে নালীর মতো অংশটা থাকে সেটাকে আমরা পাইলোরিক নালী বলে থাকি। এবং ক্ষুদ্রান্তের সঙ্গে পাকস্থলীর যে শেষ অংশটা যুক্ত থাকে তাকে আমরা পাইলোরিক প্রান্ত বলে থাকি। এবং এই পাইলোরিক প্রান্ততে অর্থাৎ ক্ষুদ্রান্ত এবং পাকস্থলীর সংযোগস্থলে একটি কিন্তু সংকোচনশীল পেশি বলয় থাকতে দেখা যায়, এটিকে বলা হয় পাইরোলিক স্ফিংটার। চলো আমরা একটা ভালো পাকস্থলীর প্রস্থচ্ছেদ করা ছবিতে আমরা এটা ভালো আরো বুঝতে পারবো। তোমরা দেখতে পাচ্ছ গ্রাস নালীর পরে এই যে অংশটা রয়েছে, শেষ অংশটা রয়েছে, এটাকে আমরা বলছি সাধারণত কার্ডিয়াক প্রান্ত এবং এখানে একটি পেশি বলয় থেকে থাকে যেটা কার্ডিয়াক স্ফিংটার বলা হচ্ছে। এর পরের অংশটাকে আমরা বলছি হৃদ পাকস্থলী। তারপরেই যে উপরের দিকে চওড়া অংশটা রয়েছে অর্ধগোলাকার সেটাকে ফান্ডাস বলা হয় এবং তারপরে নিচে যে বিস্তৃত অংশটা রয়েছে এটাকে আমরা দেহ বা বডি বলে থাকি। এবং এই অংশটি অনেক চওড়া বক্রতল থাকতে দেখা যায় এবং সেই বক্রতলটাকে আমরা বৃহত্তর বক্রতল বা গ্রেটার কার্ভেচার বলে থাকি। এবং ঠিক উল্টো দিকে কিন্তু একটি ক্ষুদ্র বক্রতল দেখা যায় যেটিকে আমরা সাধারণত ক্ষুদ্রতর বক্র বলে থাকি। এবং এই পাকস্থলীর মধ্যে কিন্তু যে পাকস্থলীর অন্তর্গাত্রটা রয়েছে সেটা কিন্তু প্রচুর খাঁজ বা ভাঁজ দেখতে পাওয়া যায়, এটিকে গ্যাস্ট্রিক ভাঁজ বা রুগী বলা হয়ে থাকে। এবং পাকস্থলীর যে শেষ অংশটা রয়েছে অর্থাৎ দেহ বা বডির পরে তোমরা দেখতে পাচ্ছ এখানে বডির পরে যে চওড়া অংশটা সেটাকে পাইলোরিক অ্যান্ট্রাম বলা হচ্ছে এবং তারপরে যে নালীর মতো অংশটা হচ্ছে পাইলোরিক নালী, এই দুটোকে মিলে বলা হচ্ছে পাইলোরাস। এবং শেষ প্রান্তটা যেটা ক্ষুদ্রান্তের সঙ্গে পাকস্থলীর সংযোগ থাকে সেটাকে পাইলোরিক প্রান্ত বলে থাকে। এবং এখানেও একটি কিন্তু পেশি বলয়, সংকোচনশীল পেশি বলয় কিন্তু থেকে থাকে, এটাকে পাইরোলিক স্ফিংটার বলা হয়ে থাকে। এটা আমরা আলোচনা করলাম তোমাদের
এরপরে কলাস্থানিক গঠনটা আমরা দেখে নেব। অর্থাৎ প্রস্থচ্ছেদে পাকস্থলীর প্রাচীর 4টি স্তর নিয়ে কিন্তু গঠিত। ভেতর থেকে বাইরের দিকে যথাক্রমে মিউকাস স্তর, সাবমিউকাস স্তর, পেশি স্তর, সেরাস বা সেরোসা স্তর। প্রথম আছে মিউকাস স্তর বা শ্লেষ্মা স্তর। এই স্তরের বিভিন্ন অংশগুলো হচ্ছে আবরণী কলা, এটি আবরণী কোষ দিয়ে গঠিত এবং কোষের শীর্ষদেশে কিন্তু মিউসিজেন থেকে থাকে। লেমিয়া প্রোপিয়া, এটি হচ্ছে সংযোগী কলাতন্তু, সংযোগী কলা ও গ্রন্থির সমন্বয়ে গঠিত। এরপর হচ্ছে পেশি শ্লেষ্মা স্তর, এটি বৃত্তাকার ও অনুদৈর্ঘ্য পেশি তন্তু নিয়ে গঠিত এবং এটি সরু একটি অংশ কিন্তু দেখা যায়। আমরা যদি পাকস্থলীর অন্তর্গাত্রটা যদি একটি প্রস্থচ্ছেদ করে আমরা দেখে নিই তাহলে কিন্তু দেখবো একটি সুন্দর একটি ছবি রয়েছে। এই ছবিতে তোমরা 4টি স্তর আগে দেখে নাও। এই যে অন্তর্গাত্র থেকে ভিতরের দিকে যে চওড়া অংশটা রয়েছে এটা হচ্ছে শ্লেষ্মা বা মিউকাস স্তর বলা হয়। তারপরে যে অংশটা রয়েছে অধশ্লেষ্মা স্তর বা সাবমিউকাসা। তারপরে যে পেশিবহুল অংশটা রয়েছে সেটাকে পেশি স্তর এবং তারপরে শেষ যে স্তরটা রয়েছে এটাকে সেরোসা স্তর বলা হয়ে থাকে। শ্লেষ্মা বা মিউকাস স্তর, এখানে মিউকাস আবরণী কলা রয়েছে, লেমিয়া প্রোপিয়া রয়েছে এবং পেশি শ্লেষ্মা স্তর রয়েছে। এইখানে দেখো তোমরা একটি অংশকে বড় করে দেখানো হয়েছে, অর্থাৎ পাক গ্রন্থি যেগুলো রয়েছে সেই পাক গ্রন্থিগুলোকে একটি বড় করে দেখানো হয়েছে। এখানে বিভিন্ন ধরনের কোষ রয়েছে, আমরা পরের পেজে আমরা এটা আরো বড় করে দেখবো, তোমরা এটাকে ভালো বুঝতে পারবে। তাহলে এখানে পাকস্থলী মিউকাস স্তরের মধ্যে যে পাক গ্রন্থি রয়েছে সেই পাক গ্রন্থির বিভিন্ন অংশগুলো বা বিভিন্ন কোষগুলো এখানে দেখানো হয়েছে। উপরের দিকে যে কোষগুলো রয়েছে সেগুলো হচ্ছে মিউকাস এপিথেলিয়াল কোষ, যেটা মিউকাস বা শ্লেষ্মা ক্ষরণ করে থাকে। তারপরে নিচের দিকে রয়েছে প্যারাইটাল বা অক্সেন্টিক কোষ, যেটা এইসিএল এবং ইন্ট্রিনজিক ফ্যাক্টর ক্ষরণ করে থাকে। তারপরে এখানে দেখতে পাচ্ছ জি কোষ, এখানেও দেখতে পাচ্ছ শেষ দিকে জি কোষ বা গ্যাস্ট্রিন কোষ দেখা যায়, যেটা গ্যাস্ট্রিন হরমোন ক্ষরণ করে থাকে। তারপরে ডি কোষ বা ডেল্টা কোষ রয়েছে, যেটা সোমাটোস্টেটিন হরমোন ক্ষরণ করে। চিপ কোষ বা পেপটিক কোষ, এটা পেপসিনোজেন ও গ্যাস্ট্রিক লাইপেজ ক্ষরণ করে থাকে। এবং এখানে তোমরা আরেকটা কোষ দেখতে পাচ্ছ আর্জেন্টাফিন কোষ বা ইসি কোষ, এন্টারোএন্ডোক্রাইন কোষ, যেটা সেরোটোনিন এবং এন্টারোগ্লুকাগন হরমোন ক্ষরণ করতে সাহায্য করে। এটা হচ্ছে পাকস্থলী মিউকাস স্তরের যে পাক গ্রন্থি রয়েছে তার গঠন। পাক গ্রন্থির বিশেষ করে গ্যাস্ট্রিক গ্রন্থির আমরা এগুলো বললাম, এছাড়াও কার্ডিয়াক গ্রন্থি এবং পাইরোলিক গ্রন্থি যেটা হৃদপাকস্থলীর প্রাচীরে থাকে এবং পাইরোলিক যে গ্রন্থিগুলো রয়েছে সেটা হচ্ছে প্রণালিকা পাকস্থলীর প্রাচীরে থাকতে দেখা যায়। তারপরে যে দ্বিতীয় স্তরটা রয়েছে অর্থাৎ অধশ্লেষ্মা স্তর, এই স্তর কিছুটা মোটা এবং শিথিল ভাবে বিন্যস্ত, যেটা শ্লেষ্মা স্তরের পরে অধশ্লেষ্মা স্তর রয়েছে এবং সংযোগী কলা দ্বারা এটা গঠিত। পেশি স্তর, এখানে 3 রকমের পেশি স্তর দেখা যায়, তির্যক পেশি স্তর, বৃত্তাকার পেশি স্তর, অনুদৈর্ঘ্য পেশি স্তর, এই 3টে নিয়ে কিন্তু পেশি স্তর গঠিত। এরপর রয়েছে সেরাস বা সেরোসা স্তর, এই স্তরটি আবরণী কলা ও যোগকলা দিয়ে গঠিত। এই যে সেরাস স্তরটা রয়েছে সবচেয়ে বাইরের দিকে যে স্তরটা রয়েছে সেটাকে সেরোসা স্তর বা সেরাস বলা হয়ে থাকে এবং এটি আবরণী কলা যোগকলা দিয়ে গঠিত এবং শিথিলভাবে বিন্যস্ত থেকে থাকে। পাকস্থলীর কাজ, পাকস্থলীর অনেকগুলো কাজ রয়েছে, তার মধ্যে প্রথম কাজ হচ্ছে যান্ত্রিক কাজ আমরা বলি। পাকস্থলীর পেশির ক্রিয়ার ফলে খাদ্য বস্তু যেগুলো রয়েছে সেগুলো চূর্ণ বিচূর্ণ হয় এবং পাক রসের সঙ্গে এগুলো কিন্তু ভালোভাবে মিশে যায়। উৎসেচক ক্ষরণ, পাকস্থলীর প্রাচীরে মিউকাস স্তরে উপস্থিত বিভিন্ন বহিঃক্ষরা গ্রন্থি থেকে উৎসেচক ক্ষরিত হয়, যেমন পেপটিক কোষ বা চিপ কোষ থেকে পেপসিনোজেন, প্যারাইটাল কোষ বা অক্সেন্টিক কোষ থেকে এইচসিএল বা হাইড্রোক্লোরিক অ্যাসিড ক্ষরিত হয়। হরমোন ক্ষরণ, পাকস্থলীর মিউকাস স্তরের যে বিভিন্ন অন্তঃক্ষরা কোষগুলো রয়েছে আর্জেন্টাফিন কোষ বা এন্টারোএন্ডোক্রাইন কোষ বা ইসি কোষ যেটাকে আমরা বলে থাকি এবং জিসি কোষ যথাক্রমে সেরোটোনিন ও গ্যাস্ট্রিন হরমোন ক্ষরণ করে থাকে। ডি কোষ সোমাটোস্টেটিন হরমোন ক্ষরণ করে থাকে। রোগ প্রতিরোধ, পাকস্থলীর এইচসিএল বা হাইড্রোক্লোরিক অ্যাসিড খাদ্যের সঙ্গে মিশে খাদ্যের যে প্রবিষ্ট জীবাণু বা খাদ্যের সঙ্গে যে জীবাণুগুলো থাকে সেগুলোকে ধ্বংস করে রোগ প্রতিরোধ করতে সাহায্য করে থাকে। রাসায়নিক পরিপাক, পাক রসে পেপসিন পেপসিন নামক প্রোটিন পরিপাককারী উৎসেচক থেকে থাকে, যেগুলি প্রোটিনকে ভেঙে সরল প্রোটিনে পরিণত করে থাকে। এছাড়া কিছু গ্যাস্ট্রিক লাইপেজ থেকে থাকে যেগুলো ফ্যাটকে
ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে পরিণত করে থাকে শোষণ। পাকস্থলীতে অল্প পরিমাণে জল, গ্লুকোজ, লবণ, অ্যালকোহল, স্যালাইন, কিছু কিছু ওষুধও কিন্তু শোষিত হয়ে থাকে। রেচন জাত কাজ, কিছু বিষাক্ত পদার্থ, ভারী ধাতু, উপক্ষার, মরফিন জাতীয় উপক্ষার প্রভৃতি পাকস্থলীর মাধ্যমে কিন্তু রেচিত হয়। কাইম উৎপাদন, পাকস্থলীতে যে অর্ধপাচিত অর্ধতরল আম্লিক পাকমণ্ড বা খাদ্যমণ্ড তৈরি হয় তাকে আমরা সাধারণত পাকমণ্ড, সেই পাকমণ্ডটাকে আমরা সাধারণত কাইম বলে থাকি। ইন্ট্রিনজিক ফ্যাক্টর উৎপাদন, পাকস্থলীর প্রাচীরে মিউকাসের অক্সেন্টিক কোষ থেকে ইন্ট্রিনজিক ফ্যাক্টর বা কাসেল বর্ণিত ইন্ট্রিনজিক ফ্যাক্টর খরিত হয় এবং এটি ভিটামিন B12 শোষণে কিন্তু সাহায্য করে থাকে। ক্ষুদ্রান্ত, আমরা যদি ছবিটা দেখে নিই তাহলে বুঝতে পারবো যে পাকস্থলীর পরে যে সরু পেঁচানো নলাকার অংশটা রয়েছে, সেই পেঁচানো নলাকার অংশটিকে সাধারণত ক্ষুদ্রান্ত বলা হয়। এটি দৈর্ঘ্যে কিন্তু অনেক বড় হয়ে থাকে, 6 থেকে 7 মিটার, প্রস্থ হচ্ছে 3.5 থেকে 4.5 সেন্টিমিটার। এটা হচ্ছে ব্যাস বা প্রস্থ আমরা বলে থাকি। এই ক্ষুদ্রান্তের কিন্তু তিনটে অংশ রয়েছে, ডিওডিনাম বা গ্রহণী, জেজুনাম ও ইলিয়াম। আমরা আসি প্রথম হচ্ছে ডিওডিনাম বা গ্রহণী। ক্ষুদ্রান্তের এটা হচ্ছে প্রথম অংশ পাকস্থলীর এর পরেই ক্ষুদ্রান্তের যে প্রথম অংশটা ইউ আকৃতির অংশটা রয়েছে, ইউ অক্ষরের মতো দেখতে, তাকে আমরা ডিওডিনাম বা গ্রহণী বলে থাকি। এবং এই গ্রহণীর মধ্যে কিন্তু পিত্তাশয় ও অগ্নাশয় এর ক্ষরণ যথাক্রমে পিত্তনালী ও অগ্নাশয় নালীর মাধ্যমে এসে একসঙ্গে নালী দুটি মিশ্রিত হয়ে কিন্তু ডিওডিনামের একটি বিশেষ অংশে মুক্ত হয়। সেই অংশটিকে বা সেই স্ফীত অংশটিকে বা জায়গাটিকে ভ্যাটারের নালী স্ফীতি বা অ্যাম্পুলা অফ ভাটার বলা হয়ে থাকে। জেজুনাম অর্থাৎ ডিওডিনামের পরে যে পেঁচানো অংশটা অন্ত্রের মধ্যে থাকতে দেখা যায়, পেটের মধ্যে উদরের মধ্যে থাকতে দেখা যায়, সেটিকে আমরা সাধারণত বলে থাকি জেজুনাম। এটি 2 থেকে 3 মিটার লম্বা হয়ে থাকে। এরপর হচ্ছে ইলিয়াম, ক্ষুদ্রান্তের এটা হচ্ছে শেষ অংশ যেটা বৃহদন্তের সঙ্গে যুক্ত থাকে, তাকে আমরা সাধারণত ইলিয়াম বলে থাকি। 3 থেকে 4 মিটার এটা হচ্ছে লম্বা। ইলিয়াম এবং বৃহদন্ত যেটা রয়েছে তার সংযোগস্থলে কিন্তু একটি পেশি বলয় থেকে থাকে, যেটাকে ইলিওসিকাল স্পিংটার বা ইলিওসিকাল বলয় পেশি বলে। এবং এখানে একটি কপাটিকা বা ভালভ থেকে থাকে, এটাকে ইলিওসিকাল কপাটিকা বলা হয়ে থাকে। এরকম জায়গাটাতে কিন্তু থেকে থাকে। আমরা আরো ভালো করে আমরা দেখে নেব পরবর্তী ছবিতে যখন গলাস্থানিক গঠনটা দেখব। গলাস্থানিক গঠন অর্থাৎ প্রস্থচ্ছেদে ক্ষুদ্রান্তের যে প্রাচীর রয়েছে, প্রাচীরের স্তর কিন্তু 4টে, প্রাচীরের অংশটা কিন্তু 4টে স্তর নিয়ে গঠিত। একইভাবে যেমন পাকস্থলী 4টে স্তর আমরা দেখছিলাম, এখানে ভেতর থেকে বাইরের দিকে একই স্তর আমরা দেখব, মিউকাস স্তর, সাবমিউকাস স্তর, পেশি স্তর, সেরাস বা সেরোসা স্তর। এই সাবমিউকাস স্তরের গঠনটা কিন্তু সবাইকার ক্ষেত্রে একটু আলাদা হয়ে থাকে, গ্রাস নালী, পাকস্থলী, ক্ষুদ্রান্ত, বৃহদন্ত। তবে সাবমিউকাস স্তর, পেশি স্তর এবং সেরাস স্তর যেগুলো রয়েছে এগুলো প্রায় সবাইকার ক্ষেত্রে একই রকমের। সেরোসা স্তর এটি আয়সাকার আবরণী কলা যোগ কলা দ্বারা গঠিত, সবচেয়ে বাইরে স্তর। পেশি স্তর যেটা রয়েছে এটি কিন্তু বাহ্যিক অনুদৈর্ঘ্য এবং আভ্যন্তরীণ বৃত্তাকার পেশি তন্তু নিয়ে গঠিত। আমরা যদি ছবিটা দেখি তাহলে এখানে বুঝে যাব, সবচেয়ে বাইরের স্তরটা হচ্ছে সেরোসা, তারপরে যেটা রয়েছে পেশি স্তর, অনুদৈর্ঘ্য পেশি স্তর এবং বৃত্তাকার পেশি রয়েছে, তারপরে যেটা রয়েছে অধশ্লেষ্মা স্তর এবং সবচেয়ে ভেতরে যেটা রয়েছে সেটা হচ্ছে শ্লেষ্মা স্তর। এই অধশ্লেষ্মা স্তরে কিন্তু লসিকাবাহ, রক্তবাহ, স্নায়ু সমন্বিত শিথিল যোগকলা থাকতে দেখা যায়। আর শ্লেষ্মা স্তরে কিন্তু পৌষ্টিক নালীর গহ্বরকে বেষ্টন করে গ্রন্থি বহুল ভিতরের যে স্তরটা থেকে থাকে সেটাকে আমরা মিউকাস স্তর বা শ্লেষ্মা স্তর বলে থাকি। এই মিউকাস স্তর যেটা রয়েছে ক্ষুদ্রান্তের অন্তর্গাত্রে, সেখানে কিন্তু অসংখ্য নলাকার কিন্তু গ্রন্থি থেকে থাকে এবং এই যে গ্রন্থিগুলো রয়েছে এই গ্রন্থিগুলো কিন্তু ছোট্ট ছিদ্রের মাধ্যমে কিন্তু আন্তরিক যে গহ্বরটা রয়েছে অর্থাৎ ক্ষুদ্রান্তের যে গহ্বরটা রয়েছে, ক্ষুদ্রান্তের যে নালীটা রয়েছে সেখানে সে মুক্ত হয়, এদেরকে আমরা আন্তরিক গ্রন্থি বলে থাকি। এখানে অনেকগুলো কোষ দেখতে পাওয়া যায়, এতে গবলেট কোষ, আর্জেন্টিফিন কোষ, প্যানেট কোষ, লিভার কোণের গ্রন্থি এবং এপিথেলিয়াম কোষ থাকতে দেখা যায়। এখানে যদি আমরা একটু ভালো করে দেখে নিই তাহলে আরো তোমরা স্পষ্ট করে বুঝতে পারবে অনেকটা। জেজুনাম ও ইলিয়ামের যে কুণ্ডলী রয়েছে সেই কুণ্ডলী একটি পর্দার সঙ্গে সংলগ্ন থেকে থাকে, সেটাকে আমরা মেসেন্ট্রি পর্দা
বলে থাকি। ডিওডিনামে সাবমিউকাস স্তরে ব্রুনার গ্রন্থি নামক ক্ষারীয় শ্লেষ্মাকরণকারী গ্রন্থি থাকে, আমরা পরের দিকে তোমাদের দেখাবো এগুলো, যার ক্ষরণ পাকস্থলীর আম্লিক খাদ্যকে প্রশমিত করে। এবং ইলিয়ামের ওই সাবমিউকাস স্তরে আরো কতগুলি লসিকা গ্রন্থি যুক্ত একটা স্ফীত অংশ তৈরি করে, যেটাকে পেয়ার্স প্যাচ বলা হয়। তবে জেজু নামে কিন্তু ব্রুনার গ্রন্থি বা পেয়ার্স প্যাচ থাকে না। আর ক্ষুদ্রান্তের যে মধ্যে যে মিউকাস স্তরটা থেকে থাকে সেটা কিন্তু অনেকটা ভাঁজ হয়ে কিন্তু দেখা যাচ্ছে, গোলাকার ভাঁজ হতে দেখা যায়। এই ভাঁজগুলোকে কিন্তু কার্কিং এর ভাঁজ বা প্লিকা বলা হয়। এবং এই ভাঁজগুলোর মধ্যে কিন্তু এই যে ভাঁজগুলো রয়েছে এদের মধ্যে, অর্থাৎ এই যে বাইরের দিকগুলোতে, এই বাইরের দিকে আমরা ছোট ছোট আঙ্গুলের মতো উপবৃদ্ধি দেখতে পাই, যেটাকে আমরা বলে থাকি সাধারণত ভিলাই, আঙ্গুলের মতো উপবৃদ্ধি। এবং দুটি ভিলাইয়ের মধ্যবর্তী স্থানে বা দুটি ভিলাসের মধ্যবর্তী স্থানে কিন্তু নলাকার গ্রন্থি থাকতে দেখা যায়। এদেরকে বলা হচ্ছে লিবারকুন গ্রন্থি বা বলা হচ্ছে আন্ত্রিক গ্রন্থি। এগুলো আন্ত্রিক রসক্ষরণে ভূমিকা নিয়ে থেকে, যেগুলো পরিপাকে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। আমরা এখানে যদি একটু ভালো করে আমরা দেখে নিই, তাহলে ওই স্তরগুলো আমরা এখানে সুন্দর দেখতে পাবো। এটা হচ্ছে মিউকোসা স্তর, তারপর হচ্ছে সাবমিউকোসা স্তর, তারপরে পেশি স্তর এবং সেরোসা স্তর। এখানে প্লিকা বা আমরা যেটা বললাম যে কার্কিং এর ভাঁজ যেটা রয়েছে সেটা এখানে দেখানো হচ্ছে, যে দেখো বলয়াকার ভাঁজ যেগুলো দেখা যায়, এবং এরই গায়ে কিন্তু আঙ্গুলের মতো উপবৃদ্ধি যেগুলো রয়েছে এগুলোকে আমরা ভিলি বলে থাকি। এবং দুটো ভিলির মাঝখানে দেখো তোমরা, দুটো ভিলির মাঝখানে কিন্তু কি রয়েছে, গ্রন্থিগুলো থাকে। এই একটা ভিলি এবং এই একটা ভিলি, দুটো ভিলির মাঝখানে কিন্তু এই যে গ্রন্থিগুলো রয়েছে, এই গ্রন্থিগুলোকে বলা হচ্ছে কিন্তু লিবারকুনের গ্রন্থি বলা হয়, লিবারকুনের গ্রন্থি বলা হয়। এবং এই যে সরু নালীটা থেকে থাকে এটাকে আমরা ক্রিপ্ট অফ লিবারকুন বলে থাকি। এবং এখানে কিন্তু লসিকা অর্বুদ কিন্তু থাকতে দেখা যায়, অর্থাৎ অনেকগুলো লসিকা গ্রন্থি যুক্ত হয়ে অর্বুদের মতো সৃষ্টি করে এটাকে পেয়ার্স প্যাচ বলা হয়ে থাকে। আর সাবমিউকোসা স্তরে কিন্তু ছোট ছোট গ্রন্থি আমরা দেখতে পাই, যেটাকে ব্রুনার গ্রন্থি বলা হয়। এবং এই ব্রুনার গ্রন্থিগুলো আগেই বললাম আমি যে ক্ষারীয় মিউকাস শোষণ করে, এবং এই ব্রুনার গ্রন্থিগুলো নিঃসৃত হয়ে কিন্তু নালী দিয়ে সেই কিন্তু লিবারকুন গ্রন্থি বা আন্ত্রিক গ্রন্থিতে কিন্তু মুক্ত হয়। পরে সেগুলো কিন্তু এই ছিদ্র দিয়ে কিন্তু ক্ষুদ্রান্তের যে গহ্বর রয়েছে সেখানে মুক্ত হয়ে থাকে। তাহলে এখানে আমাদের প্রধান হচ্ছে কিন্তু লিবারকুন গ্রন্থি, পেয়ার্স প্যাচ এবং ব্রুনার গ্রন্থি। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এগুলো বেশি পরীক্ষায় কিন্তু তোমাদের আসে। ভিলাই আমরা একটু ভালো করে দেখিনি। ক্ষুদ্রান্তের অন্তর্গাত্রে যে আঙ্গুলের মতো অসংখ্য উপবৃদ্ধি থাকতে দেখা যায়, এই আঙ্গুলের মতো উপবৃদ্ধিগুলোকে ভিলাই বলা হয়। এক বচনে আমরা ভিলাস বলে থাকি। এরা ক্ষুদ্রান্তের শোষণতল বৃদ্ধি করে এবং বিভিন্ন পাচিত খাদ্য শোষণে কিন্তু সাহায্য করে থাকে। প্রতিটি ভিলাসের মধ্যে কিন্তু কি থেকে থাকে, লসিকা বাহ থেকে থাকে, লসিকা বাহ থেকে থাকে এবং লসিকা বাহকে ঘিরে কিন্তু রক্তজালক থাকে। এবং এই লসিকা যে বাহটা রয়েছে, এই লসিকা বাহগুলিকে কিন্তু আমরা ল্যাকটিয়াল বলে থাকি, কারণ যখন এই লসিকাগুলো ফ্যাট শোষণ করে তখন কিন্তু সাদা দুধের মতো এদের দেখতে লাগে। এবং এই যে ভিলাইগুলো রয়েছে, এই ভিলাইগুলোর যে একদম বহির স্তরে আমরা অসংখ্য কোষ, আমরা মাইক্রোভিলিসের অসংখ্য কোষ আমরা দেখতে পাবো। এগুলো এপিথেলিয়াল কোষ, যেগুলো খাদ্যকণা শোষণ করে থাকে। এবং ভিলাসে যে ল্যাকটিয়াল যে কোষ, ল্যাকটিয়াল যে লসিকা রয়েছে, সেই লসিকাকে আবৃত করে যে রক্ত জালকগুলো রয়েছে, জালকগুলো পরবর্তী ক্ষেত্রে যুক্ত হয়ে উপশিরা, এবং উপশিরাগুলো যুক্ত হয়ে সাধারণত যকৃৎ পোর্টাল শিরা গঠন করে থাকে এবং খাদ্যবস্তুকে দেহে বিভিন্ন অংশে কিন্তু তারা ছড়িয়ে দেয়। এখানে আমরা একটু ভালো করে আমরা এখানে দেখেছি এপিথেলিয়াম কোষগুলো বা ক্ষুদ্রান্তের নালীর যে প্রস্থচ্ছেদ, সেই প্রস্থচ্ছেদের একটা অংশ এখানে দেওয়া হয়েছে। এটা কার্কিং এর ভাঁজ বা প্লিকা বলা হচ্ছে। এবং তার গায়ে তোমরা দেখতে পাচ্ছ যে অসংখ্য ছোট ছোট ভিলি রয়েছে এবং ভিলি একটা বড় করে দেখানো হয়েছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ মাঝখানে যে হলুদ রঙের যে নালীটা রয়েছে এটাকে আমরা বলছি ল্যাকটিয়াল, এবং তাকে ঘিরে কিন্তু রক্ত জালক রয়েছে, লসিকা বাহ এবং
এই ধমনী এবং শিরা রয়েছে, এবং তার বাইরের দিকে গাত্রে যে স্তরগুলো রয়েছে সেখানে কিন্তু এপিথেলিয়াম কোষ কিন্তু রয়েছে। সেই এপিথেলিয়াম কোষগুলো কিন্তু মাইক্রোভিলাই যুক্ত ছোট ছোট, এবং এই কোষগুলোই কিন্তু শোষণে বড় ভূমিকা কিন্তু নিয়ে থাকে। এখন আমরা আসি প্রত্যেকটা যে গ্রন্থি রয়েছে সেই গ্রন্থিগুলো, অর্থাৎ ক্ষুদ্রান্তের মধ্যে ক্ষুদ্রান্তের যে মিউকাস স্তর রয়েছে সেই মিউকাস স্তরে যে ছোট ছোট গ্রন্থি, অর্থাৎ দুটো আমরা বলবো যে দুটো যে আমাদের এই ভিলি রয়েছে বা বিলাস রয়েছে, সেই বিলাসের মাঝখানে কিন্তু সরু নলাকার একটি অংশ এবং গ্রন্থি থাকতে দেখা যায়। এই গ্রন্থিগুলোকে আমরা কিন্তু বলে থাকি কিন্তু লিভার কোন গ্রন্থি বা আন্ত্রিক গ্রন্থি বলে থাকি। এবং এই আন্ত্রিক গ্রন্থিগুলোতে বিভিন্ন ধরনের কোষ কিন্তু থাকতে দেখা যায়। এই যে আন্ত্রিক গ্রন্থিগুলো রয়েছে, এখানে আমরা প্যানেট কোষ দেখবো যেটা লাইসোজাইম ক্ষরণ করতে সাহায্য করে থাকে। আর্জেন্টাফিন কোষ থেকে থাকে যেটা সাধারণত এন্টারোএন্ডোক্রাইন কোষও আমরা এটাকে বলে থাকি, যেটা সাধারণত সেরোটোনিন ক্ষরণ করতে সাহায্য করে থাকে। এপিথেলিয়াল কোষ রয়েছে যেটা মাইক্রোভিলি যুক্ত, এগুলো প্রধান শোষণ করে থাকে, মানে খাদ্যবস্তু শোষণ করতে সাহায্য করে। গবলেট কোষ রয়েছে, এটা খুবই গুরুত্বপূর্ণ এখানে। এই গবলেট কোষগুলো কিন্তু মিউকাস ক্ষরণ করতে সাহায্য করে থাকে। তোমরা এখানে যে আন্তরিক গ্রন্থি রয়েছে, আন্তরিক গ্রন্থি তোমরা দেখতে পাচ্ছ, এবং এই যে আন্তরিক গ্রন্থিগুলো রয়েছে তার নিচে কিন্তু আরেকটি ছোট ছোট গ্রন্থি থাকতে দেখা যায় সাবমিউকাস স্তরে, সেগুলোকে আমরা ব্রুনার গ্রন্থি বলে থাকি। এবং এই ব্রুনার গ্রন্থির কিন্তু ক্ষরণ কিন্তু গিয়ে আন্তরিক গ্রন্থিতেই কিন্তু মিলিত হয়ে থাকে। এখানে যদি আমরা ভালো করে পুরো ছবিটা দেখি তাহলে অনেকটা আমরা বুঝতে পারবো আন্তরিক গ্রন্থিগুলো যে দুটো ভিলাই দুদিকে রয়েছে, এবং তার মাঝখানে যে গ্রন্থিটা রয়েছে গ্রন্থিটাকে আমরা বলছি আন্তরিক গ্রন্থি, এবং এই যে নালীটা রয়েছে এটাকে আমরা বলছি লিভার কোনের নালী বা ক্রিপ্ট বলা হয়ে থাকে। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ ব্রুনার গ্রন্থি রয়েছে। এই ব্রুনার গ্রন্থি থেকে কিন্তু আমরা আগেই বললাম যে মিউকাস খরিত হয়ে থাকে, ক্ষারীয় মিউকাস খরিত হয়ে থাকে। এখানে প্যানেট কোষ রয়েছে, পুনরুৎপাদনকারী কোষ, আর্জেন্টিনা কোষ এবং গবলেট কোষ কিন্তু থাকতে দেখা যায়। আবার শোষক কোষ কিন্তু রয়েছে যেটা এপিথেলিয়াল কোষ, এটা প্রধান খাদ্যবস্তু শোষণ করতে সাহায্য করে থাকে। তোমাদের এই ছবিগুলো দেখলে আরো কিন্তু অনেকটা ক্লিয়ার তোমাদের কিন্তু হয়ে যাবে। ক্ষুদ্রান্তের কাজ, রাসায়নিক পরিপাক। ক্ষুদ্রান্তে যে আন্তরিক রস রয়েছে সেই আন্তরিক রসের সঙ্গে অগ্নাশয় রস এবং পিত্ত রস এসে মিলিত হয়, এবং মিলিত হয়ে কার্বোহাইড্রেট, প্রোটিন ও ফ্যাট জাতীয় খাদ্যের সম্পূর্ণ পরিপাকে সাহায্য করে থাকে এবং সরল খাদ্যকণা উৎপন্ন করে। শোষণ, সরল যে খাদ্য কণাগুলো রয়েছে, গ্লুকোজ, ফ্রুক্টোজ, অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, বিভিন্ন প্রকার খাদ্য ভেঙে যে সরল খাদ্যগুলো উৎপন্ন হয় সেগুলো ক্ষুদ্রান্তের অন্তর্গতে যে ভিলাই থাকে সেই ভিলাইয়ের আবরণের এর যে গলাকোষ রয়েছে তার মধ্যে শোষিত হয়ে পোর্টাল সেরা রক্তে বা লসিকাতে কিন্তু শোষিত হয় বা লসিকাতে প্রবেশ করে থাকে, এবং দেহের বিভিন্ন অংশে সেগুলো পরিবাহিত হয়ে থাকে। ক্ষরণ, ক্ষুদ্রান্তের অন্তঃক্ষরা গ্রন্থি থেকে কোলেসিস্টোকাইনিন, সেক্রেটিন, ভিলিকাইনিন প্রভৃতি স্থানীয় হরমোন কিন্তু ক্ষরিত হয়ে থাকে। রেচন, ক্ষুদ্রান্ত থেকে বিভিন্ন ভারী ধাতু, উপক্ষার, প্রতিবিষ প্রভৃতি কিন্তু রেচিত হয়ে থাকে। জল সাম্য নিয়ন্ত্রণ, বিশেষ করে ক্ষুদ্রান্তে প্রায় 6 থেকে 7 লিটার জল শোষিত হয় এবং এর দ্বারা দেহের জল সাম্য কিন্তু বজায় থাকে। রক্তে অম্ল ক্ষারের ভারসাম্য বজায়। ক্ষুদ্রান্তে ডিওডিনাম অংশে লোহা এবং সোডিয়াম বাইকার্বনেট, পিত্ত লবণ, ক্ষারীয় ফসফেট প্রভৃতি ইডিয়াম অংশে শোষিত হয়ে রক্তে অম্লক্ষারের ভারসাম্য নিয়ন্ত্রণ করে থাকে। এরপরে আমরা আসছি বৃহদন্ত। বৃহদন্ত যে অংশটা সেটা হচ্ছে ক্ষুদ্রান্তের পরে যে অংশটা রয়েছে, আমরা যদি একটু ছবিটা দেখে নিই, পরের পেজের থেকে আমরা ছবিটা দেখে নিই তাহলে ভালো হবে। যে এই যে ক্ষুদ্রান্ত রয়েছে, ক্ষুদ্রান্তের পরে যে চওড়া নলাকার যে নালীটা রয়েছে, যেটা সাধারণত উপরের দিকে অনুপ্রস্থ হওয়া নিচের দিকে এইভাবে কিন্তু বেঁকে রয়েছে, এটাকে আমরা বলে থাকি বৃহদন্ত্র। তাহলে বৃহদন্ত্র যেটা রয়েছে আমরা একটু দেখে নিই যে ক্ষুদ্রান্তের ইলিয়ামের শেষ প্রান্ত থেকে পায়ু পর্যন্ত বিস্তৃত মোটা খাঁজ বহুল যে নলাকার অংশটা সেটাকে আমরা বৃহদন্ত্র বলে থাকি। এখানে আমরা কিন্তু দেখলে আমরা দেখতে পাবো এই যে খাঁজ বহুল যে নালীটা, চওড়া নালীটা থেকে থাকে সেটাকে আমরা বলছি বৃহদন্ত্র। এই বৃহদন্ত্রের কিন্তু 3টে অংশ রয়েছে, সিকাম, এবং এই অংশটা হচ্ছে কোলন আর মলাশয়। এবং বৃহদন্ত্রের 3টে প্রধান অংশ রয়েছে, সিকাম, কোলন এবং মলাশয়। সিকাম যেটা রয়েছে সেটা হচ্ছে বৃহদন্ত্রের প্রথম যে চওড়া থলির ন্যায়
আকৃতি বিশিষ্ট অংশ, যেখানে ক্ষুদ্রান্তের শেষ অংশটা অর্থাৎ ইলিয়াম মিলিত হয়েছে বা যুক্ত হয়েছে তাকে আমরা সিকাম বলে থাকি। এবং সিকামের পশ্চাৎ অংশ থেকে একটু সরু নলাকার অংশ নির্গত হয়েছে, এটাকে আমরা অ্যাপেন্ডিক্স বা ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স বলে থাকি। এটি মানুষের একটি কিন্তু নিষ্ক্রিয় অঙ্গ। এরপরে কোলন, সিকাম ও মলাশয়ের মাঝখানে বৃহদন্তের সবচেয়ে দীর্ঘ যে অংশটা হলো সেটিকে আমরা কোলন বলে। কোলনের 4টি অংশ, আরোহী কোলন বা অ্যাসেন্ডিং কোলন, অনুপ্রস্থ কোলন বা ট্রান্সভার্স কোলন, অবরোহী কোলন বা ডিসেন্ডিং কোলন এবং সিগময়েড কোলন। এই 4টি অংশ নিয়ে কিন্তু কোলন গঠিত। আমরা আবার ছবিটাতে চলে আসি। এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ এই অংশটাকে আমরা সিকাম বলছি, এবং সিকামের পরে এটা অ্যাপেন্ডিক্স রয়েছে, এবং এইখানে দেখো যে ক্ষুদ্রান্তের শেষ অংশটা যেখানে যুক্ত হচ্ছে সেখানে কিন্তু ইলিওসিকাল স্ফিংটার রয়েছে এবং ইলিওসিকাল কিন্তু কপাটিকা রয়েছে। কোলন যেটা রয়েছে সেই কোলনটা কিন্তু সিকামের পরে যে কোলন অংশটা রয়েছে, কোলন অংশটা কিন্তু 4টে অংশে বিভক্ত। সিকাম থেকে উপরের দিকে যে চড়া অংশটা উঠে যাচ্ছে এটাকে আরোহী কোলন বা অ্যাসেন্ডিং কোলন বলা হয়। আর অনুপ্রস্থ ভাবে যে কোলনটা থেকে থাকে সেটাকে বলা হচ্ছে অনুপ্রস্থ কোলন। আর অনুপ্রস্থ কোলনের পর যে চড়া কোলনটা নিচের দিকে নেমে আসছে এটাকে বলা হচ্ছে অবরোহী কোলন বা ডিসেন্ডিং কোলন। এবং তারপরে এস আকারের মতো যে অংশটা বৃহদন্তের রয়েছে সেটাকে সিগময়েড কোলন বলা হয়। এবং তারপরে আমরা দেখছি মলাশয় রয়েছে। মলাশয় যেটা রয়েছে সেটা আমরা বলবো যে সিগময়েড কোলন থেকে সাধারণত বায়ু ছিদ্র পর্যন্ত বা বায়ু পর্যন্ত বিস্তৃত একটি মোটা নলাকার অংশ, এবং এখানে সাধারণত মল সাময়িকভাবে জমা থেকে থাকে, এটাকে আমরা মলাশয় বলে থাকি। এবং মলাশয় মল সঞ্চিত হওয়ার পর আমাদের একটি নালী রয়েছে, মলাশয়ের পরে যে নালী অংশটা রয়েছে সেটাকে আমরা বায়ু নালী বলে থাকি। এই নালী দিয়ে কিন্তু বাইরে বেরিয়ে যায়। এরপরে আমরা আসছি কলাস্থানিক গঠন, অর্থাৎ বৃহদন্তের যে কলাস্থানিক গঠন, সেই কলাস্থানিক আমরা গঠনটা দেখে নেব। তোমাদের আগেই বলেছি যে প্রস্থচ্ছেদ করা হলে কিন্তু 4টে স্তর কিন্তু সবাইকার প্রায় একই দেখায়। মিউকাস স্তরের গঠনটা কিন্তু একটু আলাদা হয়ে থাকে, বাকি স্তরগুলো কিন্তু একই থেকে থাকে। ভিতর থেকে বাইরের দিকে আমরা যদি দেখি তাহলে মিউকাস স্তর, সাব মিউকাস স্তর, পেশি স্তর এবং সেরাস বা সেরোসা স্তর। এই যে বৃহদন্ত্র রয়েছে, বৃহদন্তর তোমাদের এটা অন্তর্গাত্রটা রয়েছে, সেখানে দেখতে পাচ্ছ সরু সরু নালী দেখতে পাওয়া যায়। এই নালীগুলোকে আমরা সাধারণত বলছি লিভার কোনের ক্রিপ্ট বলা হয়ে থাকে। এবং এই লিভার কোনের ক্রিপ্টের মধ্যে কিন্তু অসংখ্য বিভিন্ন ধরনের কোষ কিন্তু থাকতে দেখা যায়। এবং এখানে যেমন তোমরা দেখতে পাচ্ছ গবলেট কোষ এখানে প্রধান কোষ হিসাবে থেকে থাকে, অন্তঃক্ষরা কোষ রয়েছে, স্টেম কোষ রয়েছে, ক্রিপ্ট কোষ রয়েছে, শোষণ কোষ রয়েছে, কিছু জিনিস শোষণ করার জন্য এপিথেলিয়াল কোষ রয়েছে। তবে এই যে গ্রন্থিগুলো রয়েছে এই গ্রন্থিগুলোতে বিভিন্ন কোষগুলো বিভিন্ন কাজ করে কিন্তু থাকে। এটি হচ্ছে আমাদের যে বৃহদন্ত্র রয়েছে তার কিন্তু কলাস্থানিক গঠন। তোমরা দেখতে পাচ্ছ এখানে যে স্তরগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রায় একই রয়েছে। বৃহদন্তের কাজ হচ্ছে শোষণ। অপাচিত খাদ্যবস্তু থেকে জল, বিশেষ করে প্রধানত জলটাই কিন্তু সবচেয়ে বেশি শোষিত হয়। কিছু খনিজ লবণ, গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, ভিটামিন, কিছু ঔষধ কিন্তু এখানে শোষিত হয়। তবে মেন কিন্তু মনে রাখবে 70% কিন্তু জল এখানেই শোষিত হয়ে থাকে। মল উৎপাদন, অপাচ্য খাদ্যবস্তু এবং ব্যাকটেরিয়ার ক্রিয়া দ্বারা সেগুলি মলে পরিণত হয় এবং প্রতিদিন প্রায় 450 গ্রাম তরল কিন্তু মল তৈরি হয়, যা থেকে জল শোষিত হওয়ার পরে প্রায় 135 গ্রাম মল সেগুলি মলে 135 গ্রাম আর্দ্র মলে পরিণত হয়। শ্লেষাকরণ, বৃহদন্তের যে মিউকাস স্তর রয়েছে সেখানে গবলেট কোষ রয়েছে। এই গবলেট কোষগুলো কিন্তু মিউকাস বা শ্লেষাকরণ করে এবং বৃহদন্তের যে অভ্যন্তর রয়েছে তাকে পিচ্ছিল রেখে থাকে। ভিটামিন সংশ্লেষ, ইশ্চেরিচিয়া কোলি, এন্টারোবেক্টর এরোজেন্স, স্ট্রেপ্টোকক্কাস, ফিক্যালিস, ক্লস্ট্রিডিয়াম পারফ্রিনজেন্স প্রভৃতি ব্যাকটেরিয়া সহযোগিতায় কিন্তু বৃহদন্তে ভিটামিন কে, ফলিক অ্যাসিড, ভিটামিন বি কমপ্লেক্স প্রভৃতি কিন্তু সংশ্লেষিত হয়ে থাকে, যেগুলো কিন্তু আমাদের দেহ গ্রহণ করে থাকে। মল সঞ্চয়, বৃহদন্ত্রের যে মলাশয় রয়েছে সেখানে কিন্তু মল সাময়িকভাবে সঞ্চিত থাকে। মল নির্গমন, অর্থাৎ মলাশয় যখন মল দ্বারা পূর্ণ হয় তখন কি হয় না স্নায়ু উদ্দীপনার প্রভাবে পেশি সংকোচন ক্রিয়ার ফলে সেই মল কিন্তু মল নালী দিয়ে বা বায়ু নালী দিয়ে কিন্তু বাইরে নির্গত হয়। রেচন,
পারদ, আর্সেনিক, বিসমাথ, ভারী ধাতু যেগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে মলের সঙ্গে রেচিত হয়ে থাকে। কিছু জৈব অণু উৎপন্ন হয়ে থাকে, ট্রিপ্টোফ্যান অ্যামিনো অ্যাসিড থেকে ইন্ডোল, স্ক্যাটোল উৎপন্ন হয় এবং মলের দুর্গন্ধ যে হয় তার জন্য কিন্তু স্ক্যাটোলটা কিন্তু প্রধানভাবে দায়ী। অ্যামিনো অ্যাসিড টাইরোসিন ও ফিনাইল অ্যালানিন থেকে ফেনল, ক্রেসল উৎপন্ন হয়। জীবাণুগুলি অপাচ্য খাদ্যের উপর ক্রিয়া করে, কার্বোহাইড্রেট থেকে কার্বন ডাইঅক্সাইড, জৈব অ্যাসিড, ফ্যাট থেকে ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল এবং প্রোটিন থেকে অ্যামিনো অ্যাসিড ও অ্যামোনিয়া এগুলো কিন্তু উৎপন্ন করে থাকে। এরপরে আমরা আসছি পায়ু বা পায়ু নালী। মলাশয়ের শেষ ভাগে 2.5 থেকে 3.5 সেন্টিমিটার বিস্তৃত যে ক্ষুদ্র নলাকার অংশটা থাকে তাকে আমরা পায়ু বা পায়ু নালী বলে থাকি, অ্যানাল ক্যানেল বলা হয়ে থাকে। এই অংশটি একটি ছিদ্র পথে বাইরে মুক্ত হয় যাকে পায়ু ছিদ্র আমরা বলে থাকি। এই পায়ু ছিদ্র আমরা একটু দেখে নিই এটাকে। এই পায়ু ছিদ্রে দুটি কিন্তু পেশি বলয় থাকে, একটি ভিতরের দিকে পেশি বলয় এবং বাইরের দিকে কিন্তু একটি পেশি বলয় থেকে থাকে। ভিতরের দিকে যে পেশি বলয়টা থাকে সেটাকে আমরা বলে থাকি সাধারণত অন্তস্থ পায়ু স্ফিংক্টার, এবং বাইরের দিকে যে পেশি বলয়টা থেকে থাকে সেটাকে আমরা বলে থাকি কিন্তু বহিস্থ পায়ু স্ফিংক্টার বলা হয়ে থাকে। এবং এর দ্বারা কিন্তু মল বাইরে কিন্তু মুক্ত হয়ে থাকে এই পায়ু নালীর সাহায্যেই। কিন্তু এখানে একটু পায়ু নালীর কিন্তু গঠন মলাশয়ের পরেই কিন্তু দেখো গঠনটি কিন্তু খুব সুন্দরভাবে তোমাদের দেখানো হয়েছে, তোমরা এটা সহজেই বুঝতে পারবে যে এই যে অংশটা এটি হচ্ছে পায়ু বা মল নালী বা পায়ু নালী বলা হয়ে থাকে। এখানে কতগুলো স্তম্ভ দেখতে পাওয়া যায়, এগুলোকে পায়ু স্তম্ভ বলা হয়ে থাকে। পৌষ্টিক নালী কলাস্থানিক গঠন। পৌষ্টিক নালী কলাস্তরণ অর্থাৎ গ্রাস নালী, পাকস্থলী, ক্ষুদ্রান্ত, বৃহদন্ত সবগুলো কিন্তু এই 4টি স্তর নিয়ে গঠিত। আমি আগেও বলেছি আলোচনা করতে করতে, এখনো তোমাদের বলছি, শুধুমাত্র এই শ্লেষ্মা স্তর বা মিউকাস স্তরটা রয়েছে এখানে কিছু কিছু গঠনের পার্থক্য থেকে থাকে, না হলে কিন্তু 4টে স্তর প্রায় গঠন একই রকমের। শ্লেষ্মা স্তর পেশি বা মাস্কুলার, তারপরে অধশ্লেষ্মা স্তর বা সাব মিউকাসা স্তর, শ্লেষ্মা স্তর বা মিউকোসা স্তর আমরা দেখতে পাই। পৌষ্টিকতন্ত্রের কাজ। পৌষ্টিকতন্ত্রের কাজ হচ্ছে খাদ্য গ্রহণ করা। প্রথম কাজ হচ্ছে আমরা বলবো 1 নম্বর কাজ হচ্ছে খাদ্য গ্রহণ। পৌষ্টিক নালীর মুখছিদ্রের সাহায্যে বিভিন্ন প্রকারের কঠিন ও তরল জাতীয় খাদ্য গৃহীত হয়। সামনের দিকে চালনা। পৌষ্টিক নালীতে খাদ্যবস্তু উৎসেচকের সাহায্যে ভালোভাবে মিশ্রিত হয় এবং ক্রমসংকোচন বা পেরিস্টালসিস মুভমেন্ট বা চলনের মাধ্যমে ওই খাদ্য বস্তুগুলি সামনের দিকে কিন্তু পৌষ্টিক নালীর সামনের দিকে কিন্তু অগ্রসর হতে থাকে। পরিপাক। যে খাবারগুলো গ্রহণ করা হয় সেই খাবারগুলো কিন্তু দুভাবে পাচিত বা পরিপাক হয়ে থাকে। একটি যান্ত্রিক পরিপাক অর্থাৎ কাটা, ছেঁড়া, চর্বণ ও পেরিস্টালসিস মাধ্যমে খাদ্য বস্তুগুলো চূর্ণ বিচূর্ণ হয়, এটাকে বলি আমরা যান্ত্রিক পরিপাক। কোনো উৎসেচক এখানে কাজ করে না। আর বিভিন্ন উৎসেচক দ্বারা জটিল খাদ্য পাচিত হয়ে সরল খাদ্য কণা পরিণত হয়, একে আমরা রাসায়নিক পরিপাক বলে দেব। অর্থাৎ 2 ধরনের পরিপাক আমরা দেখতে পাই পৌষ্টিকতন্ত্রে। শোষণ। পাচিত যে খাদ্য বস্তুগুলো রয়েছে খাদ্যনালীর এর কিছু অংশ বিশেষ করে পাকস্থলী, ক্ষুদ্রান্ত ও বৃহদন্ত্রে কিন্তু শোষিত হয়, তবে প্রধানত কিন্তু ক্ষুদ্রান্তেই আমাদের খাদ্য বস্তুগুলো কিন্তু শোষিত হয়ে থাকে এবং সেগুলো শোষিত হয়ে হেপাটিক পোর্টাল শিরা রক্তে এবং লসিকায় প্রবেশ করে দেহের বিভিন্ন কলাকোষে চলে যায়। সামান্য পরিমাণে খাদ্যবস্তু, জল বা ঔষধ পাকস্থলী এবং বৃহদন্ত্রে কিন্তু শোষিত হয়ে থাকে। বৃহদন্ত্রে কিন্তু জলটা প্রচুর পরিমাণে শোষিত হয়। বহিষ্করণ। পরিপাক নালীর যে অপাচ্য খাদ্য বস্তুগুলো রয়েছে সেগুলো কি হয়ে থাকে, সেগুলো মলাশয়ে মল রূপে সঞ্চিত হয় এবং সেই মল কিন্তু দেহ থেকে বাইরে নির্গত হয়, এটিকে বহিষ্করণ বলা হয়। সংশ্লেষ। বৃহদন্ত্রে বসবাসকারী বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া যেমন ইকোলি, এন্টেরোব্যাক্টার এরোজেন্স, এরা সাধারণত বিভিন্ন ধরনের ভিটামিন যেমন ভিটামিন কে, ফলিক অ্যাসিড, ভিটামিন বি কমপ্লেক্স এগুলো সংশ্লেষ করে থাকে, যেগুলো কিন্তু আমাদের দেহ শোষণ করে থাকে। তোমাদের এই যে পৌষ্টিক নালীর যে শেষ পর্বটা সেটা আমি এখানেই কিন্তু শেষ করলাম। তোমাদের পরবর্তী আরো আমি ভিডিও নিয়ে আসবো, তোমরা চ্যানেলটা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে। সবাইকে ধন্যবাদ।